ব্লগটিতে দেখানো বা বলা সমস্ত তথ্য আমার নিজের অভিজ্ঞতা থেকে উপস্থাপিত হয়েছে, যা কোনোভাবেই কোনো প্রমোশনের অংশ নয়। এক্ষেত্রে অন্যান্যদের থেকে আমার অভিজ্ঞতার মতান্তর থাকতেই পারে, তাই কোনো জায়গায় যাওয়ার আগে সেই জায়গার ব্যাপারে বিশদ জেনে রিভিউ রেটিংস দেখে নিজের থেকে বিচার করে তবেই যাওয়া ভালো। ডুয়ার্স মানেই নানান রকম পশু পাখির এক নিরাপদ আস্তানা। ডুয়ার্স মানেই কাঁচের মতো স্বচ্ছ জলের পাহাড়ি নদী। ডুয়ার্স মানেই বাঙালির এক সবুজ আবেগ। আর ডুয়ার্স মানেই ডুয়ার্সের যে কত উপমা আছে সেসব বলতে গেলে ইন্ট্রোডাকশনেই আধা ঘন্টা সময় চলে যাবে। বাঙালির শীত থেকে গ্রীষ্ম, বর্ষা থেকে বসন্ত, বছরের প্রতিটা সময় ডুয়ার্স নিজের দরজা খোলা রাখে তার মোহময়ী রূপ উপভোগ করার জন্য। তাই এইবার স্কুলগুলোর ফাইনাল এক্সামের পর আমরা ফুল ফ্যামিলি চললাম গ্রীষ্মকালীন ডুয়ার্স ভ্রমণে। থাকবো দুরাত্রি, কিন্তু দেখবো অনেক কিছু। বাচ্চা থেকে বুড়ো সবার মনে ইচ্ছা হাতি দেখবো, গন্ডার দেখবো, অনেক পাখি দেখবো। তাই বললাম তথাস্তু। তাই নিজের দেওয়া বরকে রক্ষা করতে বেরিয়ে পড়লাম সবাইকে নিয়ে। কেমন ঘুরলাম আসো নিজেরাই দেখে নাও। আমি তন্ময়, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইচ্ছে ঘুরির নতুন একটা ব্লগে। ডুয়ার্স যাওয়ার সব থেকে ভালো ট্রেন হলো গিয়ে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। শিয়ালদা থেকে এনজিপি হয়ে আলিপুরদুয়ার জংশন যাওয়ার একমাত্র ট্রেন এটি, যেটি ডুয়ার্সের ওপর দিয়ে যায়। তাই আমাদের যাত্রা এবার কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। আর আমাদের গন্তব্য নিউমাল জংশন। 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 পাশে, 4টে সিট পাশে। ঘড়ির কাঁটা মিলিয়ে পাক্কা রাত 8:30টার সময় কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদা ছেড়ে দিল। ফ্যামিলি ট্রিপে যেহেতু বড়রা রয়েছে, তার জন্য বেশি রাত জাগার সুযোগ ছিল না। তাই ছোট মাসির হাতে বানানো চিকেন কষা আর রুটি খেয়েই আজকের রাতটা আমরা সবাই মিলে নিদ্রা যাপন করলাম। দিনের শুরুর ক্যানভাসটাই ছিল অসাধারণ। চিরসবুজ জঙ্গলের মাঝখান দিয়ে আর পাহাড়ের কোলে একটা বিশাল বাঁকের রেলপথ, তারপরেই পাহাড় রানী তিস্তার উন্মুক্ত আমন্ত্রণ আর সারি সারি চা বাগান। ডুয়ার্সের এই আমন্ত্রণ ফিরিয়ে দিতে পারে কজন, সত্যি আমার অজানা। অবশেষে মাল জংশনে এসে পৌঁছলাম 9:25, পারফেক্ট টাইম। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, রিসোর্ট থেকেই বুক করা। রিসোর্টের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোডেড আছে, আই বাটনে দিয়ে দিলাম, চেক করে নিতে পারো। বাইরে বেরিয়েই আমরা গাড়ি দেখতে পেয়ে গেলাম এবং গাড়িতে লাগেজ রেখে সোজা বেরিয়ে গেলাম রিসোর্টের উদ্দেশ্যে। মোটামুটি সবারই খিদে পেয়ে গেছিল, তো ব্রেকফাস্ট করার টাইমও হয়ে গেছিল। তাই করণকে জানালাম কোথাও একটা খাবারের দোকান দেখে দাঁড়ানোর জন্য। কারণ মানে আমি যে গাড়িতে ছিলাম সেই গাড়ির ড্রাইভার। দাদার নাম কি? করণ। কোথাকার বাসিন্দা? এখানে মালবাজারে। নো ডাউট ড্রাইভার হিসেবে করণের হাত খুবই ভালো, আর ওর ব্যবহার, কথাবার্তা সত্যি আমাদেরকে মুগ্ধ করেছিল। ডুয়ার্স বা নর্থ বেঙ্গলে ঘুরতে আসার জন্য যদি কেউ ওকে বুক করতে চাও, তাহলে নাম্বার স্ক্রিনে দেওয়া রইলো, সরাসরি কন্ট্যাক্ট করে বুক করতে পারো। মালবাজার বাস স্ট্যান্ডের পাশে নিউ পণ্ডিত মিষ্টান্ন ভান্ডার। 50 টাকা পার প্লেট, 4টে লুচি, আচার ও তরকারি সহযোগে এবং 2টো মিষ্টি। করণের সাজেশনে এখানেই আমরা আমাদের ব্রেকফাস্টটা সারলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করেই আমরা সরাসরি চিরাচরিত ডুয়ার্সের রাস্তায় অবতীর্ণ হলাম। চালসা পেরিয়ে লাটাগুড়ির রাস্তা ধরতেই শালসেগুনের জঙ্গল, চা বাগান আর এই সবুজ স্নিগ্ধতা আমাদেরকে প্রথম দিনেই এক মায়ায় বেঁধে ফেলল।
আর ক্রমশ বাড়তে থাকা প্রকৃতির সবুজ রং আমাদের মনেও তার রং ধরিয়ে আমাদের জার্নির এক্সাইটমেন্টটা বাড়াতে থাকলো। দক্ষিণ ধূপঝড়ার গরুমারা ন্যাশনাল ফরেস্টের এলিফ্যান্ট ক্যাম্পের এন্ট্রি পয়েন্টের দিকটাতে আমাদের আজকের আস্তানা। নিউমাল জাংশন থেকে মাত্র আধা ঘন্টার ডিস্টেন্সে মূর্তি নদীর একদম পাশে অবস্থিত শ্যামলী ইকো রিসোর্ট। রিসোর্টটি কতটা সুন্দর আর কতটা প্রকৃতি বৎসল সেটা তোমরা নিজের চোখেই দেখে নাও। যারা এখনো রিসোর্টটির ব্লগ দেখোনি বা যারা আজ ইচ্ছে ঘুরির সাথে প্রথমবার ঘুরতে বেরিয়েছো, তাদের সুবিধার জন্য আই বাটনে আর ডেসক্রিপশন বক্সে ভিডিওটার লিংক দিয়ে দিলাম, দেখে এসো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর বন্ধু হয়ে পাশে থাকতে চাইলে সাবস্ক্রিপশন বাটনটাও অন করে নিও। আমি কিন্তু এইরকম সিনেম্যাটিক ডেস্টিনেশন জার্নির গল্প শোনাতেই থাকি। আমরা ভাইয়েরা যে রুমটি নিয়েছিলাম সেই রুমটি যতটা না সুন্দর ছিল তার থেকেও সুন্দর ছিল রুমটির জানালা আর ব্যালকনি থেকে দেখতে পাওয়া প্রকৃতির দৃশ্য। এক কথায় অসাধারণ। রুমটির ভাড়া এবং অন্যান্য অনেক তথ্য আমার রিসোর্ট ব্লগটিতে বলা আছে, তাই এই ব্লগে অযথা আর কথা না বাড়িয়ে আমরা চটপট রেডি হয়ে নিই, স্নান খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুরতে বেরিয়ে যেতে হবে। এতটা জার্নির পর সবার মনে ইচ্ছা ছিল একটু সাদামাটা খাবার। শ্যামলী ইকো রিসোর্টের প্রথম দিনের লাঞ্চে আইটেমগুলো ছিল যেমন ছিমছাম তেমন টেস্টি। বাঙালিয়ানায় ভরপুর ভাত, ডাল, আলু পোস্ত, স্যালাড, কাতলা মাছ আর ব্যাট পাঁপড়। এক কথায় তৃপ্তি ভরে খেয়েছি। সাধারণত এখানকার হোটেল বা রিসোর্টগুলো যা প্যাকেজ দেয় তার মধ্যে প্রথম দিনই জঙ্গল সাফারি থাকে, দ্বিতীয় দিন লাভা লোলেগাঁও বা জলদাপাড়া বা বক্সা জয়ন্তী এবং তৃতীয় দিন 7 পয়েন্ট করে তোমাকে এনজিবি পৌঁছে দেওয়া হয়। কিন্তু গদেবাদা এই নিয়মের বাইরে গিয়ে আমরা একটু অন্যরকম করেছিলাম। প্রথম দিনেই আমরা 7 পয়েন্টসে 3টে পয়েন্ট দেখার উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। গরুমারা বা চাপড়ামারিকে বেস করে যদি ট্যুর প্ল্যান থাকে তাহলে 7 পয়েন্টস এর নামগুলো বলে দিই: মূর্তি, ঝালং, বিন্দু, পারেন, সামসিং, সুনথালিকোলা, রকি আইল্যান্ড। কিন্তু আজ আধা বেলায় আমরা শুধু দেখব 3টে পয়েন্ট। রিসোর্ট থেকে বেরিয়ে চাপড়ামারির ডেন্স ফরেস্টের মাঝখান দিয়ে আমাদের আজকের প্রথম গন্তব্যের দিকে যাত্রা শুরু। মাঝে কুমানি গ্রাম বলে একটা গ্রাম পড়বে, যেই গ্রামের পর হালকা পাহাড়ি রাস্তা শুরু হবে এবং যদি কেউ 7টা পয়েন্ট একই দিনে কভার করতে চায় তাহলে এই গ্রামের ওপর দিয়েই বাকি 4টে পয়েন্টে যেতে হয়। পাহাড়ে উঠতেই রাস্তার অবস্থা খুবই খারাপ পেলাম, কিন্তু দুপুর 2টোর সময় ভানুদার তেজের বদলে স্নিগ্ধতা এবং পবনদেবের অসীম আশীর্বাদে আমরা আমাদের প্রথম পয়েন্টে পৌঁছলাম সুস্থভাবে। আমাদের প্রথম স্টপ ছিল গৈরিবাস ভিউ পয়েন্ট বা ঝালং বস্তি। বেসিক্যালি একটা পাহাড়ি রেস্টুরেন্টকে ঘিরে এই ভিউ পয়েন্টটি গড়ে উঠেছে, যেখানে দাঁড়িয়ে নিচে বয়ে যাওয়া জলঢাকা নদীর পাশে ঝালং বস্তিকে একদম পরিষ্কার দেখা যায়। আর আকাশ পরিষ্কার থাকলে ভুটানের দিকে যে পাহাড়ের রেঞ্জটা রয়েছে সেটার রূপ একদম অসাধারণ থাকে। এই মুহূর্তে ঝালংয়ে দাঁড়িয়ে আমরা, মানে এটা গৈরিবাস ভিউ পয়েন্ট। নিচে যে বস্তিটা দেখতে পাচ্ছ ওই নিচে, ওটা হচ্ছে গিয়ে ঝালং বস্তি। তো এটাকে ঝালং ভিউ পয়েন্ট বলা হতো আগে, এখন এটার নাম গৈরিবাস ভিউ পয়েন্ট। এমন সুন্দর কন্টেন্ট ক্রিয়েশনের জায়গা পেলে কেই বা বসে থাকতে পারে। কারো হাতে মোবাইলে নতুন নতুন কন্টেন্ট, রিলস, ফটোশুট, আবার কারো হাতে ব্লগের এক বিশাল গল্প। চলো আমরা আমাদের সেকেন্ড গন্তব্যের দিকে এগিয়ে যাই। পরবর্তী গন্তব্য পারেন।
পারেন বলে একটি জায়গা, যেখানে কিনা জলঢাকা নদী নিজের স্রোত নিয়ে আপন বেগে বয়ে চলেছে। তার পাশেই রয়েছে একটি জলবিদ্যুৎ কেন্দ্র। মেইনলি এই জলবিদ্যুৎ কেন্দ্র আর খরস্রোতা জলঢাকা নদীকে নিয়েই এই পারেনের জায়গাটি মনোমুগ্ধকরভাবে ভুটান এবং ভারতকে ভাগ করে রেখেছে। পারেন যাওয়ার পথে পাহাড়ের গায়ে নজরে পড়ল বেশ কিছু রং বেরঙের বাড়ি, যে বাড়িগুলোর উঠোন বিভিন্ন রকমের ফুলের গাছ দিয়ে সাজানো, মানে বাড়িতেই ফুলের চাষ হয়। অসাধারণ লাগলো, সত্যি ভাবা যায় না এত রিমোট এরিয়াতে থেকেও মানুষ এতটা রুচিশীল হতে পারে। যেহেতু গরমকাল, তাই এই মুহূর্তে জলঢাকা একদম স্বল্প প্রবাহী। তবে বর্ষার পরে মানে পুজোর দিকটাতে আসলে পরে জলঢাকার রূপ কিন্তু একদম অন্যরকম থাকে। এই মুহূর্তে নদীতে কিছু মাছ রয়েছে, যার জন্য নিচে দুটো লোককে দেখলাম যারা মাছ ধরার চেষ্টা করে যাচ্ছে। আচ্ছা, এই মুহূর্তে আমি পারেনে রয়েছি, পাশ দিয়ে জলঢাকা বয়ে যাচ্ছে। অসাধারণ একটা জলের আওয়াজ, পাশেই ভুটান পাহাড়, ওপারটা ভুটান, এপারটা ইন্ডিয়া। অসাধারণ লাগছে, এখানকার সিনিক বিউটি সত্যি মনোমুগ্ধকর, অসাধারণ। আচ্ছা, আমার সঙ্গে তো আমার বউ এসছে, ওর কেমন লাগছে সেটা একটু শুনে নিই। আমার তো দারুণ লাগছে। আমি মানে এই জায়গাটা আগে কখনো আসিনি, কিন্তু আজ প্রথমবার আসলাম। খুব ভালো লাগছে, খুব ভালো। যাই হোক, আমার সঙ্গে বাকি যারা এসছে তাদেরও খুব ভালো লাগছে, সবাই কত এনজয় করছে। মানে সেলফি পয়েন্ট বলে যা হয়, সবাই সেলফি নিতে, ফটো তুলতে খুবই ব্যস্ত হয়ে পড়েছে। অসাধারণ, অসাধারণ। ঘুরতে এসে সবাই এত ভালো করে এনজয় করছে দেখে সত্যি মনটা খুব ভালো হয়ে গেল। পারিবারিক একটা ইমোশন আর পাহাড়ের এই মিষ্টি হাতছানি অসাধারণ একটা কম্বিনেশন সৃষ্টি করলো আজকের এই জার্নিতে। আমাদের নেক্সট গন্তব্য বিন্দু, সেই পথেই গাড়ি ছুটালাম। বিন্দু যাওয়ার পথেই দেখতে পেলাম অ্যাপেল স্টোন বলে একটি জায়গা। এই মুহূর্তে 7 পয়েন্টের মধ্যে কিন্তু এটাও একটা পয়েন্ট হিসেবে গণ্য করা হয়, বাট এই পয়েন্টটা আমার কিন্তু অতটাও পোষায়নি। আধ খাওয়া আপেলের মতো একটা স্টোন জাস্ট দাঁড়িয়ে আছে, তার জন্য এই জায়গাটির নাম অ্যাপেল স্টোন, এবং এটিকে ঘিরে একটি রেস্টুরেন্টও খুলে গেছে এখানে। যদি তোমরা আসো, এখানকার খাবার টেস্ট করে নিতে পারো। পাহাড়ি পথের মোহমায়া সত্যি আমাকে অবাক করে। সুন্দর সুন্দর টার্নিং, আঁকাবাঁকা পথ, কখনো নেমে যাচ্ছে, কখনো উপরে উঠে যাচ্ছে। অসাধারণ, অসাধারণ। এক কথায় বলতে গেলে প্রকৃতি যেন নিজের রূপবিন্যাস আমাদের মতো পাগল ট্যুরিস্টদের জন্যই করে রেখেছে এরকম ভাবে। দেখতে দেখতে আমরা কিন্তু বিন্দু পৌঁছে গেছি। চলো গাড়ি থেকে নেমে জায়গাটা ঘুরে দেখি। এই মুহূর্তে বিন্দু ব্যারেজের সামনে আমরা দাঁড়িয়ে। বিন্দু ব্যারেজের ওপারটা ভুটান পাহাড়, মানে ভুটানের জমি, আর ঠিক বিন্দু ব্যারেজের এই পারটা হচ্ছে কি আমাদের ইন্ডিয়ার। এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়টা আমাদের ইন্ডিয়ার। জাস্ট এখানে জলঢাকার রূপ দেখো, কি অসাধারণ রূপ। ব্যারেজের গেট থেকে জল আস্তে আস্তে এখান থেকে আসছে, এখানে আসছে, এখান থেকে এই পাথরের ফাঁকা ফাঁকা দিয়েই নিজেদের
স্পিডে নিজেদের গতিতেই এরা নিজেদের রাস্তা কি সুন্দর বানিয়ে নিয়েছে। কথা আছে না, যতই তুমি আটকানোর চেষ্টা করো নদীকে কখনো বাধা যায় না। তো যেখানে যেখানে পাথর রয়েছে সেখানে সেখানে ফাঁক দিয়ে নদী যেভাবে হোক নিজেকে প্রবাহিত করেছে। আর সেই প্রবাহে আমরাও কিন্তু আমাদের সমগ্র পরিবার নিয়ে একই সাথে প্রবাহিত হচ্ছি। বেশ ভালো লাগছে যে সবার সমস্ত কর্মব্যস্ততার মাঝখানে দুটো দিন একজোট হয়ে বের করা এবং সেটাকে বাস্তবায়িত করা একসঙ্গে থাকার জন্য। সেটা কোথাও ঘুরতে যাওয়াই হোক না কেন, আজকের ডেটে দাঁড়িয়ে এই জিনিসটা কিন্তু আমরা আমাদের লাইফে খুব মিস করি। হ্যাঁ, হয়তো আমরা নিজেদের ফ্যামিলি মানে মা, বোন, বউ এদেরকে নিয়ে ঘুরতে বেরোই, কিন্তু একটা জয়েন্ট ফ্যামিলি বা পারিবারিক সম্পর্কগতভাবে অনেকেই হয়তো সেই প্ল্যানটা করে উঠতে পারি না। আজ বেশ ভালো লাগছে যখন আমি এদের সবাইকে নিয়ে এক টুকরো হাসি মন খুলে হাসতে পারলাম। বিন্দু ব্যারেজের পাশেই একটা ছোটখাটো মার্কেট রয়েছে, যেখানে গিয়ে মোটামুটি দেখলাম সবাই বিজি হয়ে গেছে। মানে বাঙালি মার্কেট দেখলে পরে সত্যি আর কোনো দিকে দেখতে পারে না, কিছু কিনুক আর না কিনুক, জিনিসপত্র দেখার আগ্রহ কিন্তু বাঙালির চির স্বভাবের মধ্যে একটি। যাই হোক, এবার আমাদের রিসোর্টে ফেরার পালা। সারা রাতের ট্রেন জার্নি আর সারাদিন ঘোরাঘুরির পর যে টায়ার্ডনেসটা এসেছিল, রিসোর্টের সন্ধ্যাবেলার রূপ দেখে কিন্তু সেটা একদম কেটে গেল। কি অপরূপ মায়াবী একটা সাজে সেজে উঠেছিল আমাদের শ্যামলী ইকো রিসোর্ট। অসম্ভব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ছিল। রিসোর্ট প্যাকেজে সন্ধ্যাবেলা স্ন্যাক্সের পালা শেষ করে কিছুক্ষণ আড্ডা মারতেই আমাদের ডিনারের টাইম হয়ে গেল। কালকে সকাল 8টায় বেরোনোর কথা, বক্সা জয়ন্তী কভার করতে বেরোবো। আপাতত ডিনারের টাইম হয়ে গেছে, চলো রাতের ডিনারটা চটপট সেরে নি, কাল আবার অনেকটা জার্নি আছে, তাড়াতাড়ি ঘুমোতে হবে। তবে যেহেতু ভাই বোনেরা সব একসঙ্গে রয়েছি অনেকদিন বাদে, তাই আড্ডা কিন্তু আরো কিছু সময় চলবে। আপাতত ডুয়ার্সের এই পর্বটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অপেক্ষা করো ইচ্ছেগুড়ির ডুয়ার্স ব্লগের পরবর্তী এপিসোডের জন্য। ততক্ষণের জন্য টাটা।